বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম ডাটা স্ট্রাকচারের টিউটোরিয়ালের প্রথম ভিডিও টিউটোরিয়ালে। আমি তুর্য। ডাটা স্ট্রাকচারে আমরা মূলত কি সেটা আগে জানার চেষ্টা করব। ডাটা স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি এমন একটা মেথড যেখানে ডাটাগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজ করা হয়, যাতে করে খুব সহজেই আমরা যে ডাটাগুলো স্টোর করব সেগুলোকে খুঁজে পেতে পারি। এখন ডাটা স্ট্রাকচার বিভিন্ন ধরনের হয়, যেমন অ্যারে একটা ডাটা স্ট্রাকচার, লিঙ্কড লিস্ট এক প্রকার ডাটা স্ট্রাকচার, আবার আমরা স্ট্রাকচার করছি সি প্রোগ্রামিংয়ে, সেটাও এক ধরনের ডাটা স্ট্রাকচার, ফাইল এক ধরনের ডাটা স্ট্রাকচার, স্ট্যাক এক ধরনের ডাটা স্ট্রাকচার এবং কিউ আর এক প্রকার ডাটা স্ট্রাকচার। তো আমরা আসলে আমাদের এই যে ভিডিও টিউটোরিয়ালটা শুরু করব, সেখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অ্যারে সর্টিং, অর্থাৎ আমরা অ্যারে নিয়ে কাজ করব। আর অ্যারে নিয়ে কাজ করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারে সর্টিং নিয়ে প্রথমেই কাজ করব। তো অ্যারে সর্টিং নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সর্টিং কী জিনিস আমাদের সেটা আগে জানতে হবে। সর্টিং হচ্ছে এমন একটা ওয়ে, যেই ওয়েতে কতগুলো ডাটাকে নির্দিষ্ট মাধ্যমে সাজানো হয়। যেমন সেটা হতে পারে ছোট থেকে বড়, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা ক্রমান্বয়ে ছোট থেকে বড় আকারে সাজাতে পারি, আবার বড় থেকে ছোট আকারেও সাজাতে পারি, অর্থাৎ রিভার্স ওয়েতেও সাজাতে পারি। এখন অ্যারে সর্টিং বেশ কয়েক রকমের হয়ে থাকে। যেমন আমরা যদি অ্যারে সর্টিং সম্পর্কে জানতে চাই, তাহলে বলতে পারি যে অ্যারে সর্টিং মোটামুটিভাবে 8টা অ্যারে সর্টিং আমাদের জানতে হবে। তো আমরা ডাটা স্ট্রাকচারের এই ভিডিও টিউটোরিয়ালগুলোতে সিরিয়ালি প্রায় প্রথম 5টা অ্যারে সর্টিং দেখব। কিন্তু তার আগে আমরা দেখি যে অ্যারে সর্টিংগুলো মূলত কী। অ্যারে সর্টিংয়ের মধ্যে প্রথম যে অ্যারে সর্টিংটা আছে সেটা হচ্ছে ইনসারশন সর্ট। ইনসারশন সর্ট। 2 নম্বরে যে অ্যারে সর্টিংটা আছে সেটাকে বলা হয় বাবল সর্ট। এরপরে 3 নম্বরে যে অ্যারে সর্টিংটা আছে সেটাকে বলা হয় রিপ্লেসমেন্ট সর্ট। 4 নম্বরে যে অ্যারে সর্টটা আছে সেটা হচ্ছে কুইক সর্ট। 5 নম্বরে যে অ্যারে সর্টিংটা আছে সেটা হচ্ছে সিলেকশন সর্ট। 6 নম্বরে যে অ্যারে সর্টিংটা থাকে সেটাকে বলা হয় মার্জ সর্ট। 7 নম্বরে যে অ্যারে সর্টিংটা আছে সেটাকে বলা হয় হিপ সর্ট। 8 নম্বরে যে অ্যারে সর্টিংটা আছে সেটাকে বলা হয় বাকেট সর্ট। তো এই 8 প্রকারের সর্টিংয়ের মধ্যে আমরা আজকে প্রথমেই যে ভিডিও টিউটোরিয়ালটা করছি সেটা হচ্ছে ইনসারশন সর্ট নিয়ে। আর ইনসারশন সর্ট আবার দুইভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারের জন্য আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারের জন্য। অ্যাসেন্ডিং অর্ডার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ছোট থেকে বড় আকারে কতগুলো সংখ্যাকে সাজানো। যেমন আমরা যদি এইখানে পেইন্টের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটার দিকে তাকাই, তাহলে দেখবো যে একটা অ্যারে আছে। এই অ্যারেটাতে 4টা ঘর, 1 2 3 4। প্রথম ঘরে 10, পরের ঘরে 6, তারপরের ঘরে 5, তারপরের ঘরে 9 আছে। আমরা ইনসারশন সর্টিং করব অ্যাসেন্ডিং অর্ডারে যদি করি, তাহলে পরে এই ডাটাগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো, এবং সাজালে পরে অ্যারের এই জিনিসটার লুকটা হবে এরকম যে 5 আগে, তারপরে 6, তারপরে 9, তারপরে 10। এইভাবেই মূলত অ্যারে সর্টিংটা করা হয় অ্যাসেন্ডিং অর্ডারের জন্য। এখন এই অ্যাসেন্ডিং অর্ডার আমরা কিভাবে করব সেটার আমরা প্রথমে ম্যানুয়াল মেথডটা দেখব, তারপরে এটার অ্যালগোরিদমটা দেখব, এবং তারপরে আমরা এই প্রোগ্রামটার জন্য সি কোড কীরকম হবে সেটাও দেখব। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইনসারশন সর্ট ফর অ্যাসেন্ডিং অর্ডার। তো আমরা শুরু করি। আগে হেডিং দিয়ে নিই ইনসারশন সর্ট ফর অ্যাসেন্ডিং অর্ডার। তো আমরা মূলত এই কাজটাই এখন করব, ইনসারশন সর্ট করব অ্যাসেন্ডিং অর্ডারের জন্য। আমাদের এই পেইন্ট ফোল্ডারে একটা অ্যারে দেওয়া আছে, আমরা মূলত এই অ্যারেটা নিয়েই কাজ করব। আর আমাদের মূল লক্ষ্য হবে এই অ্যারেটাকে ছোট থেকে বড় আকারে ক্রমান্বয়ে সাজানো। তো ইনসারশন সর্টের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা প্রথমে মনে রাখতে হবে যে অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে, অর্থাৎ কয়টা ঘর আছে। আমরা যে অ্যারেটা নিয়ে কাজ করতেছি এখানে টোটাল 4টা ঘর আছে। আর সবসময় মনে রাখতে হবে ইনসারশন সর্ট সবসময়
2 নাম্বার ঘর থেকে, অর্থাৎ 2 নাম্বার ঘরে যে ডেটা আছে সেখান থেকে কাজ করা শুরু করবে। এর কারণ হচ্ছে 2 নাম্বার ঘরের ঠিক আগে একটা ঘর আছে, অর্থাৎ 1 নাম্বার ঘর, সেই ঘরটাতে যে ডেটাটা থাকবে, ইনসারশন সর্টে যে কাজটা হয় যে 2 নাম্বার ঘর তার আগের ঘরের সাথে কম্পেয়ার করে যে সংখ্যাটা বড় নাকি ছোট, এবং তারপরে সে ধীরে ধীরে কাজ করে। তো যেহেতু আমরা কাজ করব এবং আমরা ধরে নিচ্ছি যে ইনসারশন সর্ট, ধরে নিচ্ছি না, মূলত কাজটা যেহেতু 2 নাম্বার ঘর থেকেই শুরু হয়, তাই আমরা যেটা করব, এই যে 2 নাম্বার ঘরটা আছে, এই মানটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সেই ভ্যারিয়েবলটা হবে আমাদের জে। আমরা ধরে নিব জে ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ 2 নাম্বার ঘরের যে রুম নাম্বার সেটাকে আমরা জে নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। এখন আমাদের যেই কাজ হবে যে জে সমান 2, এই 2 নাম্বার ঘরে যে ডেটা আছে, অর্থাৎ জে সমান 2 ঘরে 6 নাম্বার মানে 6 সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমাকে রাখতে হবে। সেজন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে টি, এবং এই টিতে স্মল টি, এই স্মল টি ঘরের মধ্যে আমরা যেটা করব যে স্মল টি ঘরে আমরা ওই যে 2 নাম্বার ঘরে যেই সংখ্যাটা আছে অর্থাৎ 6, সেই সংখ্যাটাকে এখানে রাখব। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা কন্ডিশন চেক করতে হবে। আর কন্ডিশন চেক করার জন্য আমরা সি কোডে যেটা দেখতাম যে একটা অ্যারেতে আমরা যখন বিভিন্ন ধরনের কন্ডিশন চেক করি তখন অ্যারের ইন্ডেক্স আমাদের দরকার হয়, অর্থাৎ অ্যারের কত নাম্বার ঘর। তো সেই ইন্ডেক্সের জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব, সেটাকে আমরা আই বলবো, অর্থাৎ আয়ের ইন্ডেক্স। সেই আই ঘরটা নিব। এই আয়ের মান শুরু হবে মূলত এই যে এখানে যে জেটা আমরা লিখছিলাম সেই জে থেকে 1 কম। আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাসেন্ডিং অর্ডার ইনসারশন সর্টের ক্ষেত্রে সবসময় 2 নাম্বার ঘর থেকে কাজ করে, এবং সে 2 নাম্বার ঘরে যে ডেটা থাকে তার সাথে তার আগের ঘরের ডেটার তুলনা করে। আমরা যদি এখানে আই সমান জে -1 লিখি, অর্থাৎ জে এর ভ্যালু উপরেই আমরা লিখে আসছি 2, তাহলে 2 - 1 মানে 1, অর্থাৎ হচ্ছে যে 1 নাম্বার ঘরে যে ডেটাটা আছে সেই ডেটার সাথে সে কম্পেয়ার করবে। এই জন্য আমরা আই এর ভ্যালুটাকে এইভাবে প্রকাশ করি। এরপরে আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশনটা হবে এরকম, I is greater than equal 1 and এই অ্যারের I is greater than t, এবং এই কন্ডিশনটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো আমরা উপরে I এর মান 1 পাইছি, তাহলে আমরা আগে লিখি 1 is greater than equal 1 and AI, অর্থাৎ I এর ভ্যালুটা আমরা এখানে বসাবো, AI is greater than t এর ভ্যালুটা আমরা এখানে বসাই। t এর ভ্যালু আমরা উপরে 6 ধরে আসছি, 6। এখন আমরা একটু কন্ডিশনটা কি সত্য কিনা সেটা একটু চেক করি। 1 is greater than or equal 1, এই কন্ডিশনটা অবশ্যই সত্য, সো আমরা ট্রু লিখতে পারি। এবং পরবর্তীতে ওই পাশে AI, অর্থাৎ AI এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে পরে 1 নাম্বার ঘরে কোন ভ্যালুটা আছে, 1 নাম্বার ঘরে ভ্যালু আছে হচ্ছে 10, তাহলে পরে 10 গ্রেটার দেন 6, যেহেতু 10 গ্রেটার দেন 6 অর্থাৎ এটা অবশ্যই সত্যি, তাহলে ট্রু লিখতে পারি আমরা। আর যেহেতু আমরা অ্যান্ড কন্ডিশন ইউজ করছি তাহলে পরে অ্যান্ডের দুই পাশেই যদি সত্যি থাকে তাহলে পরে ফাইনাল রেজাল্টটা অবশ্যই ট্রু হবে, তাহলে আমাদের কন্ডিশনটা সত্য। এখন কন্ডিশন যেহেতু সত্য হয়েছে, কন্ডিশন সত্য হলে পরে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এইখানে যে আই এর মানটা বসানোর কারণে কন্ডিশনটা সত্য হয়েছে, সেই আইতম ঘর, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু আমরা এখানে 1 পাইছিলাম, ওই আইতম ঘরে অর্থাৎ 1 নাম্বার ঘরে যে ডেটাটা আছে, অর্থাৎ 1 নাম্বার ঘরে 10 আছে, এই 10 সংখ্যাটাকে আমাদের অ্যারের ঠিক 1 ঘর ডানে সরাতে হবে। অর্থাৎ 10 এখন আছে 1 নাম্বার ঘরে, 10কে আমরা নিয়ে যাব হচ্ছে 2 নাম্বার ঘরে, অর্থাৎ 6 এর জায়গাতে 10 যাবে। তো আমরা আমাদের অ্যারেটার দিকে এখন একটু যদি ফোকাস করি তাহলে পরে আমাদের যে নতুন অ্যারেটা আমরা পাবো সেই অ্যারেটা হবে এইরকম। আমাদের যে নতুন অ্যারেটা হবে সেই অ্যারেটাকে যদি আমরা লিখতে চাই
তাহলে যেটা হবে যে আমাদের এই অ্যারেতে 2 নাম্বার ঘরে তখন 10 চলে আসবে, আর বাকি ডেটাগুলা আগের মতোই থাকবে। কন্ডিশন সত্য হলে আমাদেরকে মূলত এই কাজটা প্রথমেই করে ফেলতে হবে। এই কাজটা করার পরে আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আয়ের যেই ভ্যালুর জন্য কন্ডিশন সত্য হয়েছে সেই ঘরে যে মানটা আছে সেই মানটাকে আমরা এক ঘর ডানে সরাবো, এবং তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আয়ের সর্বশেষ যে মানটা ছিল সেই মানটা থেকে 1 মাইনাস করে দিতে হবে। অর্থাৎ আয়ের লাস্ট মান উপরে আমরা যেটা পাইছিলাম অর্থাৎ 1 ছিল, সেই 1 থেকেই আমরা আবার 1 মাইনাস করে দেব। সেই 1 থেকে আমরা আরও 1 মাইনাস করব, এবং মাইনাস করলে পরে যেটা পাবো সেটা হচ্ছে 0। এই কাজটা করার পরে আমাদেরকে এখন যেটা করতে হবে, আবারও এই কন্ডিশনটাই, যেই কন্ডিশনটা আমরা চেক করছিলাম ওই কন্ডিশনে আয়ের ভ্যালু বসাবো। অর্থাৎ এখন আয়ের ভ্যালু 0 বসায় চেক করব। তো আমরা কন্ডিশনটা আবার লিখি, C1 DI TI। কন্ডিশনটা আমরা চেক করব। কন্ডিশনটা ছিল এরকম, এখন আমরা এই কন্ডিশনে আয়ের ভ্যালু বসাবো। যদি বসাই তাহলে 0 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1 লিখলাম, এবং AND লিখে 0তম ইন্ডেক্স লিখার পরে ইজ গ্রেটার দ্যান T লিখলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে এই কন্ডিশনটা সত্য কিনা। 0 কখনোই 1-এর সমান না এবং 1 থেকে বড় নয়, কাজে এটা ফলস। এবং সি প্রোগ্রামিংয়ে একটা জিনিস আমরা জানি যে অ্যান্ড কন্ডিশনে যদি প্রথম যেই শর্তটা থাকে সেই শর্তটা যদি ফলস হয় তাহলে পুরো শর্তটাই মিথ্যা হয়। তাহলে পরে আমাদের আর পরবর্তী যেই শর্তটা আছে সেটা দেখার দরকার নেই, ফাইনাল রেজাল্টটা হবে ফলস। এখন যেহেতু কন্ডিশন ফলস হয়েছে, আমরা একটু আগে দেখছি যে কন্ডিশন ট্রু হইলে কি কাজ করব। যেহেতু কন্ডিশন ফলস, তাহলে আমাদেরকে এখন অন্য একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে যে আয়ের যখনই কন্ডিশন ফলস হবে, আয়ের যেই সর্বশেষ মানটা ছিল অর্থাৎ এইখানে আই ইজ ইকুয়াল টু আমরা 0 পাইছিলাম, সেই 0-র সাথে আমাদেরকে এখন 1 যোগ করতে হবে। অর্থাৎ আই ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এখন আয়ের এই 1তম ইন্ডেক্স অর্থাৎ এই যে 1 আসছে, এই অ্যারেতে যেই ঘরটার মান হচ্ছে 1, সেই ঘরে গিয়ে আমরা শুরুতে যে t=6 ধরছিলাম টেম্পোরারি ভ্যারিয়েবলে, ওই 6 সংখ্যাটাকে ওই ঘরে বসায় দেব। এইখানে যদি আমরা তাকাই দেখব যে আমাদের প্রথম ঘরটা ছিল খালি, এই ঘরটাতেই আমরা এখন অর্থাৎ যেহেতু এটা 1, আমরা এই ঘরে 6 সংখ্যাটাকে বসায় দেব। 6 সংখ্যাটাকে বসায় দিলে অ্যারের সর্বশেষ অবস্থাটা এরকম আসবে। এরপরে আমাদেরকে সামনে আগাতে হবে। সামনে আগানোর জন্য এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখন আমরা আরেকটা স্টেপে যাব। সেজন্য আমরা একটা দাগ দিয়ে দিই। এখন যে স্টেপটা আমরা করব সেই স্টেপে যেটা হবে যে আবারও শুরু থেকে কাজ করতে হবে। এখানে আমরা j = 2 ধরছিলাম, এইবার যেটা হবে যে j এর আগে যেই মান ছিল তার সাথে 1 বাড়ে যাবে। অর্থাৎ j ইজ ইকুয়াল, আগে ছিল 2, এখন j ইজ ইকুয়াল হবে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। এখন আমাদেরকে আমাদের এই অ্যারেটার দিকে তাকাইতে হবে যে 3 নাম্বার ঘরে কোন ডেটাটা আছে। 3 নাম্বার ঘরে এখন আমাদের ডেটা আছে 5। আমরা আবার যে কাজটা করব, প্রথমে যেটা করছিলাম যে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে যেই জে এর ভ্যালুটা থাকে, যেই যে রুম নাম্বারটা থাকে, সেই রুমের মধ্যে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখি। তো আমরা এখন যেটা করব যে টি এর মধ্যে 5 এই ডেটাটাকে ইনসার্ট করে দেব বা সংরক্ষণ করব। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু এখন হয়ে যাবে আমাদের 5। আর প্রথম স্টেপেই আমরা দেখছি যে আই এর ভ্যালুটা আমরা কাউন্ট করি আই ইজ ইকুয়াল j-1 থেকে। জে এর মান এইখানে যেহেতু 3, সো 3 - 1 সমান হবে হচ্ছে 2। এই কাজটা করা হয়ে গেলে আমাদেরকে এখন আবার যেটা করতে হবে, আগের মতো আবারও আমাদেরকে এখন ঠিক
সেই কন্ডিশন চেক করতে হবে। আমরা এখন আবারও কন্ডিশন চেক করব। CONDITION কন্ডিশন লেখার পরে আগে আমরা কন্ডিশনটা লিখে ফেলি। I is greater than equal 1 and AI is greater than T। এখন আমরা যেটা করব, এই যে I এর ভ্যালুটা পাইছি, এই I এর ভ্যালুটাকে এখানে লিখব। T এর যে ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি 5, সেটাকে লিখব। এখন আমরা দেখি জিনিসটা কি হয়। 2 is greater than equal 1, এটা অবশ্যই ট্রু, এবং ওই পাশে যে কন্ডিশনটা আছে A2। এখন আমরা দেখব যে এর 2 নাম্বার ঘরে কোন ভ্যালুটা আছে। এর 2 নাম্বার ঘরে আছে 10 ভ্যালু, অর্থাৎ 10। কন্ডিশন বলতেছে যে A2 is greater than 5, অর্থাৎ A2 ঘরে যেহেতু 10 আছে এবং 10 is greater than 5, এটাও সত্য, তাহলে পরে ট্রু হবে, আর ফাইনাল রেজাল্টটা অবশ্যই ট্রু হবে। যেহেতু কন্ডিশন ট্রু হয়েছে, আবারও আমাদেরকে আগের মতোই কাজটা করতে হবে। এখন আমাদের যেটা করতে হবে যে I এর যেই ভ্যালুর জন্য কন্ডিশনটা ট্রু হয়েছে, অর্থাৎ I is equal to 2, এর সেই ঘরটাতে, 2 নাম্বার ঘরটাতে যেই মানটা আছে সেই মানটাকে এক ঘর ডানে সরাবো। অর্থাৎ এখন 2 নাম্বার ঘরে 10 আছে, আমরা 3 নাম্বার ঘরে অর্থাৎ 5-এর জায়গায় 10কে নিয়ে যাব। তাহলে পরে তখন আমাদের এর যেই অবস্থাটা দাঁড়াবে সেই অবস্থাটা হবে হচ্ছে অনেকটা এইরকম। আমরা যদি অ্যারেটাকে লিখি, তখন আমাদের যে অ্যারেটা হবে সেই অ্যারেটার ছবি হবে অনেকটা এরকম। এই হবে আমাদের তখন অ্যারের একটা অবস্থা। যেহেতু কন্ডিশন ট্রু হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে I এর জন্য কন্ডিশনটা ট্রু হয়েছে সেই I-তম ঘরে যেই ডেটাটা আছে সেটাকে এক ঘর ডানে সরাবো, এবং তারপর আরেকটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে I এর যেই মানটা ছিল তার থেকে 1 কমায় দেব। অর্থাৎ আগে I এর মান ছিল হচ্ছে I is equal to, সেই 2 minus 1 করে দেব, অর্থাৎ তখন I এর মান হয়ে যাবে 1। I এর মান 1 হওয়ার পরে আমাদেরকে আবারও যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ডিশনটা আবারও আমাদেরকে চেক করতে হবে। তো কন্ডিশনটা চেক করার জন্য আমরা আবারও কন্ডিশনটা আগে লিখে ফেলি। I is greater than equal 1 and AI is greater than T। I এর ভ্যালু আমরা পাচ্ছি 1, আমরা লিখি 1 is greater than equal 1 and A1 is greater than T এর মান আমরা এখানে যেটা লিখেছিলাম, T এর মান হচ্ছে 5, সেই 5টা আমরা এখানে লিখি। আমরা এখন যদি এটা চেক করতে দেখতে যাই, তাহলে পরে আমরা দেখতে পারি যে 1 অবশ্যই 1 থেকে বড়, 1 অবশ্যই 1 এর সমান। যেহেতু কন্ডিশন এটা সত্য, তাহলে পরে আমরা ট্রু লিখতে পারি। এবং পাশে আরেকটা যেই কন্ডিশন আছে সেটা যদি আমরা চেক করি, তাহলে পরে আমরা আমাদের অ্যারের দিকে তাকাবো। অ্যারের 1 নাম্বার ঘরে আছে হচ্ছে 6, এই 6 অবশ্যই 5 থেকে বড়, তাই এই কন্ডিশনটাও ট্রু হবে। যেহেতু ট্রু, তাহলে পরে ফাইনাল রেজাল্টও ট্রু হবে। যেহেতু আমাদের কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে পরে এখন যেই কাজটা হবে যে I এর যেই মানের জন্য কন্ডিশনটা ট্রু হয়েছে, অর্থাৎ যেই রুম নাম্বারের জন্য কন্ডিশনটা ট্রু হয়েছে, সেই ঘরটাতে যেই ডেটাটা আছে সেই ডেটাটাকে আমরা এক ঘর ডানে সরাবো। অর্থাৎ আমাদের আগে এই অ্যারেটার অবস্থা ছিল এইরকম, এখন আমাদের অ্যারের ছবিটা হবে, পরবর্তী ছবিটা হবে এইরকম। আমাদের অ্যারের ছবিটা হবে এখন এরকম। আমরা যেহেতু I এর যে মানের জন্য কন্ডিশনটা সত্য, সেই তম ঘরের মানটাকে এক ঘর সরাইছি। এরপরে আমাদের কাজ হবে I এর সর্বশেষ মান থেকে 1 বিয়োগ করা। আমরা এখন সেই কাজটা করব। I এর সর্বশেষ মান যেটা ছিল, অর্থাৎ I is equal ছিল হচ্ছে আমাদের 1, সেই 1 থেকে আমরা আবারও 1 বিয়োগ করব, তাহলে পরে আমাদের রেজাল্ট হবে 0।
শূন্য আসার পরে আমাদেরকে এখন যেটা করতে হবে, আবারও কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশন চেক করার জন্য আমরা কন্ডিশনটা ফার্স্টে লিখে ফেলি, i is greater than equal 1 and ai is greater than t। এখন আমরা যেটা করব যে i এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই, অর্থাৎ 0 is greater than equal 1 and a 0 is greater than t এর মান যেটা আছে, অর্থাৎ t সমান আমরা যেটা ধরে নিয়েছিলাম সেই জিনিসটা আমরা এখানে বসাবো। অর্থাৎ t এর যে ভ্যালুটা আমরা আগে ধরে নিয়েছিলাম, t এর ভ্যালু ছিল 5 is greater than equal 5 লিখি। এখন আমরা যেটা দেখতেছি যে আমাদের এখানে এই কন্ডিশনে 0 is greater than equal 1 আছে এবং এটা আসলে ফলস, FALSE। যেহেতু প্রথম কন্ডিশনটা ফলস হয়ে গেছে আর এন্ড আছে, তাহলে পরের কন্ডিশনটা চেক করার দরকার নেই, কারণ আলটিমেটলি রেজাল্টটা হবে ফলস। তো যেহেতু ফলস হয়ে গেছে কন্ডিশনটা আমাদের, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে i এর সর্বশেষ যে মান ছিল, অর্থাৎ i is equal to এখানে 0 ছিল, সেই 0 সাথে আমরা 1 যোগ করে দেব, অর্থাৎ i is equal হবে তখন 0 প্লাস 1 is equal to 1। i এর ভ্যালু তখন হয়ে যাবে 1। এই কাজটা করার পরে আমাদেরকে এখন যেটা করতে হবে যে i এর ভ্যালু যে 1 আসছে, আমাদের যে অ্যারেটা ছিল সর্বশেষ অবস্থা যে অ্যারে, এই 1 নাম্বার ঘরে t এর ভ্যালু যেই 5 আমরা ধরে রাখছিলাম টেম্পোরারি ভ্যারিয়েবলে, সেই 5টাকে এখানে বসায় দিতে হবে। সেই 5টাকে যদি আমরা এখানে বসায় দেই, তাহলে পরে অ্যারের ছবিটা হবে অনেকটা এরকম। এই স্টেপের কাজটা শেষ। তারপরে আমাদেরকে আরেকটা স্টেপে যাইতে হবে। সেই স্টেপে যে জিনিসটা হবে যে আবারও জের ভ্যালু থেকে কাজটা শুরু হবে। আমরা যদি তাকায় দেখি, লক্ষ্য করি যে জের সর্বশেষ ভ্যালু ছিল 3, এখন জের ভ্যালু 1 বাড়বে। জের ভ্যালু 1 বেড়ে হয়ে যাবে হচ্ছে জে ইজ ইকুয়াল টু তখন 3 প্লাস 1 ইজ ইকুয়াল হয়ে যাবে হচ্ছে 4, অর্থাৎ জে এর ভ্যালু হবে তখন 4। জে এর ভ্যালু 4 হলে আমাদেরকে এখন যেটা করতে হবে যে আমাদের এই অ্যারেতে 4 নাম্বার ঘরে যে ডেটাটা আছে, অর্থাৎ 4 নাম্বার ঘরে আমাদের আছে হচ্ছে 9, এই 9 ভ্যালুটাকে টেম্পোরারি ভ্যালু ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। এই টি এর ভিতরে আমরা এখন 9 ভ্যালুটাকে ইনসার্ট করব। সো আমরা এখন লিখতে পারি t ইজ ইকুয়ালস টু 9। t সমান 9 লেখার পরে এখন আমাদেরকে আবার যেটা করতে হবে যে কন্ডিশন যেহেতু চেক করব, তাহলে ইন্ডেক্স নাম্বার দরকার, আর ইন্ডেক্সের জন্য i দরকার। এই i এর জন্য আমরা যেটা করছি যে i এর ভ্যালু আমরা হিসাব করি j মাইনাস 1 তম থেকে। তাহলে j সমান যেহেতু উপরে 4 ছিল, তাহলে পরে আমরা 4 মাইনাস 1 লিখব, যেটার ফলাফলটা হয় হচ্ছে 3। এখন আমরা আবার কন্ডিশন চেক করব। কন্ডিশন চেক করার জন্য আমরা আমাদের কন্ডিশনটাকে এখন আবারও লিখে ফেলব। এই কন্ডিশনটাকে আমরা লিখে ফেলি, i এর ভ্যালু হচ্ছে 3, সো 3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1 অ্যান্ড a i জায়গাতে 3 হবে। t এর ভ্যালুটা কত সেটা আমরা যদি দেখি 9। এখন আমরা একটু আমাদের কন্ডিশনের দিকে তাকাই। 3 ইজ গ্রেটার দ্যান 1, এটা ট্রু, কাজে এটা ট্রু। আর পরে পাশে যে কন্ডিশনটা আছে a3, অর্থাৎ 3 নাম্বার ঘরে আমরা যদি আমাদের অ্যারের দিকে তাকাই, 3 নাম্বার ঘরে 10 আছে, 10 ইজ গ্রেটার দ্যান 9, এটা সত্যি, তাহলে পরে অবশ্যই ট্রু হবে। আর ফাইনাল কন্ডিশনের আউটকাম হবে ট্রু। যেহেতু কন্ডিশনটা আমাদের ট্রু হয়েছে, আমরা আগের বারে যে কাজটা করছিলাম যে কন্ডিশন ট্রু হইলে i এর যেই মানের জন্য কন্ডিশনটা ট্রু হয় সেই তম মান, অর্থাৎ সেই তম ঘরে যে ডেটাটা আছে সেই ডেটাকে এক ঘর ডানে সরাইতে হয়। সেই কাজটাই আমরা এখন করব। অর্থাৎ i এর ভ্যালু 3 এর জন্য কন্ডিশন ট্রু হয়েছে, তাহলে পরে আমাদের অ্যারেতে 3 নাম্বার ঘরে 10 আছে। এখন আমরা যেটা করব, এই 10 সংখ্যাটাকে এক ঘর ডানে সরাই দেব। এক ঘর ডানে যদি আমরা সরাই দেই, তাহলে পরে তখন আমাদের অ্যারের যেই ছবিটা হবে সেই ছবিটা কেমন হবে সেটা আমরা এখন দেখব।
তখন আমাদের যে অ্যারেটা হবে সেই অ্যারেটার পিকচারটা হবে অনেকটা এইরকম 5 6 10। তখন আমাদের অ্যারের ছবিটা হবে এইটা। কন্ডিশন ট্রু হলে আমরা যে কাজটা করি যে যেই আয়ের মানের জন্য কন্ডিশনটা ট্রু, ওই আইতম ঘরে যেই ভ্যারিয়েবলের বা যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমরা এক ঘর ডানে শিফট করে দিই। এরপরে শিফট করার পরে আমরা যে কাজটা করি যে আয়ের সর্বশেষ মান থেকে 1 বিয়োগ করি। তাহলে আমরা এখন সেই কাজটাই করব। আয়ের সর্বশেষ মান আমরা দেখতেই পাচ্ছি উপরে 3 ছিল, সেই 3 থেকে আমরা এখন যে কাজটা করব যে i = 3 - 1 করে দেব। তাহলে পরেই আমরা 2 পাবো। এবং এই 2 পাওয়ার পরে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমাদেরকে এখন কন্ডিশন আবারও চেক করতে হবে। অর্থাৎ আমরা কন্ডিশন লিখি, সেই কন্ডিশনটা আমরা লিখে ফেলি, আমাদের টেস্ট কন্ডিশন যেটা, কন্ডিশনটা পুরোটা লিখি। এখন আমরা আয়ের মান যদি এখানে বসে অর্থাৎ 2 is greater than equal 1 and a আয়ের মান হচ্ছে 2 is greater than t এর মান যেটা আমরা ধরে নিয়েছিলাম উপরে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে 9 লিখি। এখন আমরা যদি তাকাই যে 2 is greater than equal 1, এটা অবশ্যই সত্য। পাশে যে কন্ডিশনটা আছে অর্থাৎ a2, অর্থাৎ এখন আমরা যদি অ্যারের দিকে তাকাই আমাদের 2 নম্বর ঘরে 6 আছে, তো 6 is greater than 9 এটা কোনো মতেই সম্ভব নয়। তাহলে পরে কন্ডিশনটা ফলস হয়ে যাবে, যেহেতু একটা ট্রু এবং একটা ফলস এবং এন্ড কন্ডিশন, তাহলে পরে পুরো রেজাল্টটাই হয়ে যাবে ফলস। যেহেতু ফলস হয়েছে, ফলস হইলে আমরা যে কাজটা করি যে আয়ের সর্বশেষ মানের সাথে আমরা 0 আয়ের যেই মানটা হয় অর্থাৎ আয়ের সর্বশেষ যে মানটা থাকে সেটার সাথে 1 যোগ করি। যেহেতু আয়ের সর্বশেষ মান হচ্ছে এখানে 2, তাহলে আমরা এখন যেটা করব i = সেই 2 এর সাথে 1 যোগ করব। 1 যোগ করলে 3 আসে, আয়ের মান যদি 3 হয় এখন আমরা যেটা করব যে আমাদের এই অ্যারের 3 নাম্বার ঘরে t এর মানটা বসিয়ে দেব। অ্যারের 3 নাম্বার ঘরে t এর মান বসায় দেব, আর t এর মান আমরা এখানে টেম্পোরারি ভ্যারিয়েবল যেটা t সেখানে 9 ধরে রাখছি, আমরা সেখানে আমাদের এই t এর মানটা বসায় দেব। আমাদের t এর মান যদি আমরা বসাই তাহলে পরে 9 বসাবো। এখন যদি আমরা তাকাই আমাদের মেইন গোল ছিল যে একটা অ্যারেকে সর্ট করা ছোট থেকে বড় আকারে, এবং আমাদের মেইন অ্যারে ছিল হচ্ছে এটা যেটা এলোমেলোভাবে ছিল এবং এটাকে সাজানোর পরে এই অ্যারেটাই আসে, আর এটাই মূলত অ্যারে সর্টিং। আর এরপরে আর মূলত এদিকে যদি আমরা তাকাই যে জে এর মান ফাইনালি 4 পর্যন্তই আসছে এবং এরপরে আর কাজ হবে না জি এর মান, কারণ হচ্ছে আমাদের এই যে অ্যারেতে মোট 4টা এলিমেন্ট আছে, অর্থাৎ 4টা ঘর আছে, এই জন্য 4 ঘর পর্যন্তই সে কাজ করবে, এরপরে আর যাবে না। সো 4 ঘর পর্যন্ত কাজ করার পরে অর্থাৎ 2 থেকে 4 ঘরের মধ্যে কাজ হলেই আমাদের অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে ইনসারশন টাইপে সর্ট হবে। তো এটা ছিল মূলত আমাদের মেকানিজম, এই অ্যারেটা কিভাবে আমরা ইনসারশন অর্ডারে অ্যাসেন্ডিং ওয়েতে সর্টিং করব। এরপরে আমরা যে জিনিসটা দেখব এখন সেটা হচ্ছে আমাদের এই যে আমরা মেকানিজমটা দেখলাম, এই মেকানিজমটার অ্যালগোরিদমটা কীরকম হবে সেই অ্যালগোরিদমটাই আমরা এখন দেখব। অ্যালগোরিদমটা আসলে খুবই মজার একটা জিনিস। অ্যালগোরিদম দিয়ে একটা প্রোগ্রামের অনেক বড় একটা প্রোগ্রামকে আমরা খুব সংক্ষিপ্ত ওয়েতে ডিসক্রাইব করতে পারি। তো অ্যালগোরিদমটার জন্য আমরা যদি তাকাই তাহলে পরে অ্যালগোরিদমটা দেখি। আমরা অ্যালগোরিদম লেখার জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে অ্যালগোরিদমটা এভাবে লিখবো ফর দিয়ে। তো ফর জে এর মান আমাদের প্রোগ্রামটা যখন শুরু করছিলাম আমরা মেকানিজমে শুরুর আমাদের ভ্যারিয়েবলটা ছিল জে। সো জে আমরা প্রথমে লিখব, জে এর মান কোথা থেকে শুরু হয়েছিল আমরা যদি দেখি জে এর মান শুরু হয়েছিল 2 থেকে, এবং কতটুকু পর্যন্ত জে এর মান গেছিল, জে এর মান গেছিল হচ্ছে 4 পর্যন্ত, এবং এই 4টাই হচ্ছে মূলত এই অ্যারের এলিমেন্ট সংখ্যা অর্থাৎ 4 ঘর, এটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, সেই জন্য আমরা n লিখে ফেলব। এবং জে এর মান 2 থেকে 4 পর্যন্ত গেছে অর্থাৎ এক এক করে বাড়ছে, এই জন্য অ্যালগোরিদমের ভাষায় এই প্লাস সংখ্যাটাকে লেখা হয় 2 দিয়ে। যদি এক এক করে কমতো তাহলে আমরা 2 এর জায়গায় লিখতাম ডাউন 2।
তো অ্যালগরিদমে আমরা প্রথমে যে কাজটা করলাম যে আমাদের জে এর মান কোথা থেকে শুরু এবং কোথায় শেষ সেটা লিখলাম, এবং এরপরে আমরা যেটা করতাম যে যেই মানটা ধরে নিতাম সেই মানটাকে অর্থাৎ অ্যারের ওই ইন্ডেক্সে যেই ঘরে গিয়ে যেই ডেটাটা আছে সেটাকে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখতাম। সেজন্য আমরা টি লিখলাম, টি সমান হবে এ জে লিখলাম। এবং তারপরে আমরা যেই কাজটা করতাম যে ইন্ডেক্স টেস্ট মানে কন্ডিশন টেস্ট করার জন্য আমরা ইন্ডেক্স নিতাম, সেই ইন্ডেক্সের জন্য আমরা আই হিসাব করতাম হচ্ছে যে -1 থেকে, সেটাও আমরা লিখে ফেললাম। এরপরের কাজ হচ্ছে আমাদের কন্ডিশন চেক করা। সেজন্য আমরা যেটা করব যে ওয়াইল লিখে কন্ডিশন চেক করবো। আর সেজন্য আমরা যেটা করবো জাস্ট কিছুই না, আমরা মেকানিজমে যে কন্ডিশনটা লিখে আসছি সেই কন্ডিশনটাই এখানে লিখব। সেই কন্ডিশনটা এখানে আমরা পুরোটাই লিখব। কন্ডিশনটা লিখে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে একটা কন্ডিশন আমরা যখন অ্যাপ্লাই করি, আমরা যেহেতু ওয়াইল লুপের মধ্যে অ্যাপ্লাই করছি, তাহলে পরে যেটা হবে যে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে পরে অবশ্যই লুপের ভিতরে কন্ডিশনটা ঢুকে পড়বে। অর্থাৎ আয়ের মান যদি যে মানের জন্য সত্য হবে তাহলে পরে এই ওয়াইলের ভিতরে কাজ করবে ঢুকে প্রোগ্রামটা। তো যদি সত্য হইতো তাহলে আমরা যে কাজটা করতাম যে যেই আয়ের মানের জন্য সত্য হইতো, অর্থাৎ আয়ের যেই ঘরে আয়ের যে মানের জন্য কন্ডিশনটা সত্য হতো, আমরা সেই ঘরটাতে গিয়ে যে ডেটাটা আছে সেই ডেটাটাকে এক ঘর ডানে শিফট করতাম। তো এটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় যদি লিখি তাহলে পরে আমাদের যেটা করতে হবে যে ওই আয়ের যেহেতু এক ঘর ডানে সরাইতাম, অর্থাৎ যদি 2 নম্বর ঘরে থাকতো তাহলে আমরা ওটাকে 3 নম্বর ঘরে নিয়ে যেতাম, অর্থাৎ 1 বাড়াই দিতাম। তাহলে পরে আমরা যেটা করবো যে আয়ের ওই মানের সাথে আগেই 1 যোগ করে দিব। আর যেহেতু পুরানা যেই মানটা ছিল অর্থাৎ যে ডেটাটা সেই ডেটাটা শিফট হচ্ছে, সেজন্য এটাকে আমরা ডান পাশে লিখব। এবং আমরা ওখানে দুটো কাজ করতাম যে ডেটাটাকে এক ঘর ডানে শিফট করতাম এবং তারপরে যে কাজটা করতাম যে আয়ের মান 1 কমাই দিতাম। সেই জন্য আই ইজ ইকুয়াল স্মল আই ইজ ইকুয়াল i-1 এখানেও লিখব। এবং এই কাজটা যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে ঠিক ততক্ষণ পর্যন্তই চলবে, এবং এই কাজটা যদি কন্ডিশনের জন্য ফলস হয় তাহলে পরে লুপ থেকে বেরিয়ে যাবে। যেহেতু লুপ শেষ হয়ে যাবে তাহলে পরে আমরা অ্যালগরিদমের জন্য লিখব অ্যান্ড ওয়াইল, এটা লিখব। আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে পরে একটা কাজই আমরা করতাম, সেটা হচ্ছে যে আয়ের সর্বশেষ ভ্যালুটার সাথে 1 যোগ করে টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমরা যেই ডেটাটা রাখতাম সেই ডেটাটাকে ওখানে বসাই দিতাম। এই জিনিসটাই আমরা অ্যালগরিদমের ভাষায় a of i plus 1কে ইজ ইকুয়াল লিখে ওই টি এর মানটা ইনসার্ট করে দেব। এবং তারপরে যেটা করব, এই যে এখানে একটা ফর লুপ চলতেছিল অ্যালগরিদমের অংশে, এই ফরটাকে আমরা এন্ড ফর দিয়ে ক্লোজ করে দেব। তো এটাই ছিল মূলত আমাদের ইনসারশন সর্টের অ্যাসেন্ডিং অর্ডারের জন্য অ্যালগরিদম। তো এই অ্যালগরিদম এটা ছিল মূলত ইনসারশন সর্টের অ্যাসেন্ডিং অর্ডারের জন্য অ্যালগরিদম। আমরা যেহেতু ইনসারশন সর্ট করছি অ্যাসেন্ডিং অর্ডারে, আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাইতাম, অর্থাৎ আমরা যদি বড় থেকে ছোট আকারে সাজাতে চাইতাম, তাহলে পরে আমরা যেই মেকানিজমে কাজটা করছি মেকানিজমটা সেম থাকতো, জাস্ট যেখানে চেঞ্জ হতো যে আমরা যেই কন্ডিশনটা চেক করছি সেই কন্ডিশনে অ্যাসেন্ডিং অর্ডারের জন্য আমরা গ্রেটার দ্যান সাইন ইউজ করছি, সেইখানে আমরা জাস্ট খালি লেস দ্যান সাইনটা অ্যাপ্লাই করতাম। অর্থাৎ যেখানেই কন্ডিশন থাকতো সেখানে প্রথমে যে কন্ডিশনটা আছে এই অংশটা ঠিক থাকতো, কিন্তু পরে যে অ্যারের যে পার্টটা আছে অফ এ এফ আই, এখানে আমরা ইউজ করছি হচ্ছে আমাদের গ্রেটার দ্যান সাইন। আমরা সেই জায়গাতে যেটা করতাম জাস্ট খালি আমরা যদি লেস দ্যান সাইনটা অ্যাপ্লাই করতাম তাহলেই আমাদের ডিসেন্ডিং অর্ডারে ইনসারশন সর্ট হয়ে যেত। তো এই ছিল মূলত অ্যাসেন্ডিং অর্ডারে ইনসারশন সর্টের মেকানিজম এবং অ্যালগরিদম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার দুটারই ইনসারশন সর্টিংয়ের সি কোড নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ।